সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন, প্রীতি নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। বন্যার ভয়ে মানুষ বাদ দেয় না। যেমন এরশাদ সাহেব ঢাকা শহরকে বাঁচাইবার জন্য ঢাকা শহরের চারিদিকে বাঁধ দিছিল, কিন্তু ওই মিরপুর সাইডের বাঁধটা না ভাঙ্গা গেছিল। কারণ বন্যার প্লাবন তো একটা শক্তি, ওই শক্তিকে রুখা যায়? শক্তিকে রুখা যায় না, শক্তি রূপ চেঞ্জ করে। ঢাকা শহরে ঢুকার জন্য আর কোনো রাস্তা না পাইয়া ওই মিরপুরের রাস্তা দুর্বল পাইছে, ওই বাঁধটা একটু দুর্বল ছিল, ওইটা ভাঙ্গা ঢুকে গেছে। তার মানে শক্তি রুখা যায় না, শক্তি তার রূপ চেঞ্জ করে। তেমনি আওয়ামী লীগও কিন্তু একটা শক্তি, এই শক্তি কিন্তু এখন রূপ চেঞ্জ করছে, আগের মতো নাই। 18 মাস ইউনূস সরকার যতদিন ছিল ততদিন কিন্তু অডিও কলে ছিল, বাইরে আসে নাই। এখন কিন্তু বাইরে আসছে। হ্যাঁ, উনি সাক্ষাৎকার দিছে, আবার সাক্ষাৎকার দিছে কোন কোন পত্রিকায়? ইন্ডিয়ান টাইমস পত্রিকায়, ইন্ডিয়ান হিন্দু পত্রিকায় এবং আনন্দবাজার পত্রিকায়। উনি কিন্তু খোলাখুলি কথা বলছে যে আমার জন্য বিমান পাঠাক, আমি যাইতে চাই, আইনের কাছে নিজেকে সুপর্দ করে দিতে চাই, আমি ভয় পাই না, আমার জন্য জেলখানা রেডি করো, আমাকে যে ঝুলাইবা সে মঞ্চ রেডি করো, আমি আসবই। এবং সঙ্গে সঙ্গে দেখেন ওই যে যারা পালাইয়া গেছিল তারাও কিন্তু অনলাইনে আইসা বলতেছে যে আমরা সবাই একদিনে ঢুকবো, 2 কোটি আওয়ামী লীগ তাদেরকে সেলুট জানাইতে আসবে এয়ারপোর্টে। এই কথাটা কখন বলতেছে একটু খেয়াল করেন। যখন বিজেপি ক্ষমতায় আসলো, শুভেন্দু কিন্তু প্রথম বললো যে আমরা পাঠাবো শেখ হাসিনাকে, আমরা বাংলাদেশে পাঠাবো, তোমরা সেলুট দিয়ে নিয়ে যাবা। এরপরেই কিন্তু শুরু হইলো ওই যে আবার সাক্ষাৎকার এবং আমাদের দেশে বিভিন্ন লোকের মানে পণ্ডিতদের বয়ান তৈরি করা শুরু হইলো বিভিন্ন চ্যানেলে যায়। ভাই ব্রাদার, আমাদের দেশের এই মিডিয়া বা এই সুশীল সমাজ যাদের কি দেখেন বড় বড় পণ্ডিত, এরা কিন্তু কখনো জামাতকে মাইনা নিবে না। জামাত তাদের অ্যালার্জি, হ্যাঁ জামাত তাদের অ্যালার্জি, তারা মাইনা নিতে রাজি আছে আওয়ামী লীগকে। যদি বিএনপি কে না পছন্দ করি আমি, আওয়ামী লীগকে মাইনা নেবো, তাও জামাতকে মানুন না। হ্যাঁ, এক হয় আওয়ামী লীগ, না হলে বিএনপি, এই দুইটাই আছে আমাদের দেশের সুশীল সমাজ, মাঝখানে কিছু নাই কিন্তু। আর এই যে নাইটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম কখন? ইউনূসের আমলে তো বুঝতে পারি নাই, নির্বাচিত সরকার যখন আসছে তখনই বুঝতে পারলাম। নির্বাচিত সরকার আসার পরই তো আবার বলতেছে যে আমার জন্য বিমান পাঠাও, আমি আসবো। রাগ করলেন? রাগ করার কিছু নাই, অনেক কারণ আছে এর পিছনে। শেখ হাসিনা ভালো না, শেখ হাসিনা ভালো না, কিন্তু শেখ হাসিনার আইন কানুন টোটাল সিস্টেম ভালো। ওই সিস্টেমের মধ্যে দিয়েই তো যাইতেছেন। শেখ হাসিনা যা কিছু করছে গত 17 বছর এই দেশে, উনি সিস্টেমের মধ্যে দিয়েই করছে। এই যে সংবিধান বলি না আমরা, যে সংবিধান নিয়ে এত তুলকালাম কাণ্ড চলতেছে, ওই সংবিধানের মধ্যে দিয়েই কিন্তু শেখ হাসিনা গেছে। শেখ হাসিনা কিন্তু সংবিধানের বাইরে এক পাও ফেলে নাই। ওই সংবিধানের মধ্যে আছে রাষ্ট্রকে রক্ষা করার জন্য কিভাবে মানুষকে দায়িত্ব করে দিতে হবে, কিভাবে মানুষের উপরে জুলুম করতে হবে, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রকে বাঁচাবার জন্য রাষ্ট্রদ্রোহী নাম দিয়া কত মানুষের জীবন শেষ করে দিছে। ভাই ব্রাদার, ইউনূস সরকার যখন আসছে উনি একটা জিনিসই চিন্তা করছে, এই যে এই দেশে সবসময় তো নির্বাচিত সরকার আসে, সবসময় নির্বাচিত সরকারের অধীনেই কেন বারবার স্বৈরাচারী কর্মকাণ্ড হয়? কোন সরকারের আমলে হয় না একটু খেয়াল করেন তো। যারাই নির্বাচন করে আসছে তাদের সরকারের আমলেই তো ভাই মানুষের উপরে জুলুম করা হয়েছে, মানুষকে গায়েব করে দেওয়া হয়েছে ওই আইনের কথা বলে। কারণ এরা রাষ্ট্রদ্রোহী, দেশকে বাঁচাবার জন্য এদেরকে গায়েব করে দেওয়া। ওই সংবিধানের বাইরে কিছু না তো, ওই সংবিধানের মধ্যেই তো আছে। যার জন্য ইউনূস সরকার যখনই আসলো তারা সবাই চিন্তা ভাবনা করে বাইর করলো, আচ্ছা এই সিস্টেম গুলাকে কিভাবে বাদ করা যায়, যে সিস্টেমের মধ্য দিয়ে স্বৈরা শাসকের জন্ম হয়, ওই সিস্টেম গুলার উপরেই হাত দিল, বহু রকম সংস্কার করলো, সব কিছু কইরা একটা নির্বাচন দিল। যে নির্বাচিত সরকার বর্তমানে দেশ পরিচালনা করতেছে, দেখেন ওনারা তো সংস্কার মানবে না। এটা বুঝার জন্য ভাই অনেক জ্ঞানী হওয়ার দরকার নাই, এটা বুঝা ফেলাইছি অলরেডি। এটা বুঝার কাম সারা এই যে পাটোয়ারির ঘটনায় বুঝা যায় ভাই। ঝিনাইদহের মধ্যে যে ঘটনাটা করছে, ওই ঘটনাটার এখন যেভাবে বয়ান তৈরি করা হচ্ছে, কেউ কেউ এসে বলতেছে ওরা নিজেরা মারামারি কইরা এটা সরকারের উপরে দোষ চাপাইতে চাইছিল। এই যে রাশেদ খান আছে না, রাশেদ খান মেনন, না মেনন তো তার সঙ্গে নাই, রাশেদ খানি, সে বলতেছে এই সরকারের উপরে দোষ চাপাইবার জন্য শিবির জামাত নিজেরাই এই ঘটনা ঘটাইছে। এই জন্যই বললাম এই দেশের রাজনীতি কি হইতে যাচ্ছে, এই দেশ কোন পথে যাচ্ছে এটা তো বোঝা যায়। ভাই ব্রাদার, মূল জায়গায় আসি। দেখেন মানলেন না আপনারা সংস্কার, কিন্তু আপনারা তো 31টা দফা দিছিলেন। দেখেন আপনারা তো 31টা দাবি জানাইছিলেন। সেই দাবিটা কখন জানাইছিলেন? হাসিনা সরকারের আমলে। হ্যাঁ, এই নতুন সরকার বা ইউনূস সরকারের আমলে না, হাসিনা সরকারের আমলেই কিন্তু ওনাদের 31টা দাবি। সেই দাবির মধ্যেই তো আছে আইন বিভাগকে স্বাধীন করে দিবেন, এবং আইন বিভাগের যে একটা সচিবালয় আছে, সেই সচিবালয় আপনারা স্বাধীন একটা সচিবালয় গঠন করবেন। এই 31 দফার মধ্যে আছে না? নিশ্চয়ই আছে। আর কোনো কিছুই দরকার নাই। এই দফাটাই মানেন না কেন? এই দফাটা মানতে অসুবিধা কি? আপনারা তো আইসাই বিচার বিভাগের জন্য একটা স্বাধীন সচিবালয় যে গঠন করছিল, ওই সংস্কারের মধ্যে আপনাদেরও 31 দফার মধ্যে ছিল বিচার বিভাগের জন্য স্বাধীন একটা সচিবালয় থাকবে। এই সচিবালয়ের কাজটা কি ভাই ব্রাদার? কাজটা হলো এই, দেখেন কে হবে বিচারপতি, কে হবে অ্যাটর্নি জেনারেল, এই বিচার বিভাগ কিভাবে চলবে, ওই স্বাধীন সচিবালয় যারা থাকবে তারাই ওইটা সিদ্ধান্ত নিবে। এখানে কারা থাকবে? ধরে নিতে পারেন একজন সাবেক বিচারপতি থাকবে, বড় বড় যারা পণ্ডিত আছে এবং দেশের মধ্যে যারা সবচেয়ে বেশি বুঝে আইন কানুন, তারা থাকবে, তারাই এই আইন বিভাগটাকে পরিচালনা করবে। কিন্তু বর্তমান সরকার এটা বিলুপ্ত করে দিছে। বিলুপ্ত করে দেওয়াতে এখন কি হইলো? ওইটা চলে গেল কোথায়? আবার আইন মন্ত্রণালয়ের মধ্যে। হ্যাঁ, ওই আগের সিস্টেমে আইন এবং বিচার মন্ত্রণালয় আছে না, সেই মন্ত্রণালয়ের অধীনে চলে গেল। ওই মন্ত্রণালয়ের অধীনে যাওয়ার মানে কি জানেন? সরকারের হাতে চলে যাওয়া, সব পাওয়ার ওই প্রধানমন্ত্রীর হাতে চলে যাওয়া। শেখ হাসিনার হাতে কিন্তু ছিল এই পাওয়ার গুলা। সেম পাওয়ার গুলা ধরে রাখার জন্যই স্বাধীন বিচার বিভাগকে আপনারা স্বাধীন হইতে দিলেন না। বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় যে গঠন করা হলো, সে প্রতিষ্ঠানটাকে আপনারা বাতিল করে দিলেন, বিলুপ্ত করে দিলেন। এইটা কি করলেন? এইটা করাতেই ভাই আপা বুঝা ফেলাইছে, ও ঠিক আছে, সঠিক পথে আছে, ও তো আমারই আইন কানুন সবকিছু মানতেছে, তাহলে আমি কেন দেশে যাবো না? আর ওনাকে আনার দরকারটা কেন হইতেছে? আমাদের এই ডিপ স্টেট বলেন বা এই সুশীল সমাজ বা আমাদের এই মিডিয়া, ওদের কেন দরকার ওনাদেরকে? এই জন্যই দরকার, কারণ বর্তমানে যেভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছে জামাত ইসলাম, ছাত্র শিবির, এনসিপি,
এটা তো একটা ভয়াবহ ব্যাপার না? যার জন্য ওই যে মাঝখানে আপাকে আনতে যাচ্ছে, কারা আনতে যাচ্ছে? এই দেশের সুশীল সমাজ ধরে নিতে পারেন, এই দেশের ডিপ স্টেট ধরে নিতে পারেন, এই দেশকে যারা বিদেশে বৈশা পরিচালনা করে তারাই আনতে চাচ্ছে। হয়তো আপনারা বলতে পারেন ওনার তো আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের রায় হয়ে গেছে, সঙ্গে ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী কামালও আছে, তাহলে কি সে রায়টা কি ভুল? ভাই এখানেই প্রশ্ন। কারণ কি দেখেন, সরকার আইসাই তো চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরাই দিল, ওনাদের লোকজন বসাই দিল। এরপরে দেখেন ওনাদের সবচেয়ে বড় বুদ্ধিমান যে লোকটা জাহিদ ইসলাম, ডাক্তার জাহিদ ইসলাম, উনি তথ্য মন্ত্রণালয় আছে, তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, ওনার কাছে তো সব তথ্য আছে। নিশ্চয়ই আবার আসার তথ্য ওনার কাছে আছে, নাহলে উনি হঠাৎ কেন বললো আপার প্রতি উনি ইনসাফ করবে? মানে শেখ হাসিনারও বিচার পাওয়ার অধিকার আছে, ইনসাফ পাওয়ার অধিকার আছে। তার মানে কি উনি কি বুঝাইতে চাইতেছে? অপরাধ বিচার ট্রাইব্যুনালে যে বিচারটা হয়েছে ওইখানে কি ইনসাফ হয় নাই, এইটাই তো বুঝাইতে চাইছে। যেখানে ইনসাফ হয় নাই প্রয়োজনে আবার ইনসাফ হবে। তার মানে কি জানেন, শেখ হাসিনা যদি চলে আসে, ওনাকে যদি সুন্দর একটা জেলখানায় রাখা দেয় আর এই বিচার চলতে থাকে, ওনার সমস্ত মাঠের কর্মীরা চাঙ্গা হয়ে যাবে ভাই। হ্যাঁ ভাই, চাঙ্গা হয়ে যাবে, কেউ রুখতে পারবেন না। কারণ আমাদের এই সুশীল সমাজরা তো এক হয় বিএনপি না হলে আওয়ামী লীগ, জামাতকে তো তারা মাথায় নেয় না, জামাতকে গণায় ধরে না। যার জন্য গোপন বন্দোবস্ত হইতেছে শেখ হাসিনাকে আনার, যার জন্য নতুন নতুন বয়ান তৈরি করতেছে। দেখবেন বিভিন্ন চ্যানেলের মধ্যে এবং নিজের ব্যক্তিগত চ্যানেলের মধ্যে আইসা কি সুন্দর সুন্দর বয়ান তৈরি করে। আপনারা খুব খেয়াল করলে দেখবেন গোলাম মাওলা রনি এমন চিবায়া চিবায়া মিষ্টি করে কথা বলে। কারণ কি জানেন, ওনার তো রাস্তা একটাই খোলা আছে। হ্যাঁ, আওয়ামী লীগ আর কোনো দল ওনাকে নেয় নাই। আগে আওয়ামী লীগে ছিল, মাঝখানে বিএনপি, আরো কোন দলে জানি গেছে, আবার ঘুরা ফিরা এই 5ই আগস্টের পর বহু চেষ্টা করেও কিন্তু উনি কোনো দলে যাইতে পারে নাই। একজন রাজনীতিবিদ রাজনীতি না করলে তার মনে শান্তি থাকে না। যার জন্য উনিও চায়, ওনারাও চায়, একটা দল চায় আবার আওয়ামী লীগ আসুক। কারণ আওয়ামী লীগের আইন কানুন সিস্টেম সবই তো রয়ে গেছে, এবং প্রশাসনে বলেন, সচিবালয় বলেন, সব জায়গায় 17 বছর যেভাবে সেটিং করছিল ওই সেটিং এর মধ্যেই দেশ আছে। আপার সবকিছু আছে, শুধু আপা নাই। রাগ করলেন, রাগ করে লাভ নাই। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতি বেশ শুনশান নীরবতা, স্বস্তিতে নেই কেউ। আপাত দৃষ্টিতে মেজর কোনো সমস্যা দেখা যাচ্ছে না, কিন্তু মাঝে মধ্যে ফুস করে এক একটা সমস্যা দেখা দিচ্ছে এবং সারা বাংলাদেশ তোলপাড় হয়ে যাচ্ছে। কোথাও ধর্ষণ, কোথাও কোনো রাজনৈতিক নেতার উপর ডিম নিক্ষেপ, আর কোথাও কোথাও শীর্ষ যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বেশ যাকে বলা হয় ঝাঁঝালো, উত্তেজনাকর, আপত্তিকর এবং একটা যুদ্ধংদেহী বক্তব্য। দেশের মধ্যে এভাবে কথাবার্তা হচ্ছে, আর দেশের বাইরেও নানা রকম কথাবার্তা হচ্ছে এবং সঙ্গত কারণে তৎপরতাও চলছে। সামনে বাজেট, এবং একই সঙ্গে এই মুহূর্তে আমি যখন ভিডিওটি করছি তখন সারা বাংলাদেশের মানুষ পশু কুরবানির জন্য বা আমাদের পবিত্র ঈদুল আজহা এটি উদযাপনের জন্য ব্যস্ত। প্রায় 70 লক্ষ থেকে 80 লক্ষ পশু ক্রয় বিক্রয়, বিশাল ব্যাংকিং কার্যক্রম, টাকার লেনাদেনা, কৃষকের মুখে হাসি অথবা কান্না, অন্যদিকে যারা কিনবে বা ক্রয়কারী তাদের মধ্যে জয় বা পরাজয়ের একটা আশঙ্কা। যারা কম দামে পশু কিনবেন তারা খুব খুশি যে ঠকাতে পেরেছেন, আর যারা কিনতে পারবেন না, বেশি দামে কিনবেন, তাদের আফসোস এই দেশে থেকে আর লাভ নেই। এটি কোনো একটা দেশ হলো একের পর এক মানে জিনিসপত্রের দাম বাড়ছে, এভাবে একটা গরুর কিংবা এভাবে একটা ছাগলের দাম হঠাৎ করে বেড়ে যাবে, তারা কখন সে আসলে কি করেন? তাকে এই দেশে ক্ষমতা নিয়ে আমাদের কি লাভ হলো যদি গরুর দামে কমাতে না পারেন? এরকম মানুষের সংখ্যা কিন্তু ন্যায়ের কম নয়। কিন্তু এই যে শুনশান নীরবতা, মাঝে মধ্যে বিচ্ছিন্ন অবস্থা, প্রকৃতিতে উলটপালট আচরণ, 3 দিন 4 দিন 5 দিন খুব গরম, ব্যবসা গরম, তারপরে আবার মুষলধারে বৃষ্টি, কখনো কখনো কালবৈশাখী। এই যাবে এখন যখন ভিডিও করছি আপনারা হয়তো মানে শব্দ শুনতে পাচ্ছেন, অঝরে বৃষ্টি হচ্ছে। অথচ পুরো সকালে আমি যে এলাকাতে অফিস করি সেখানে প্রায় 7 ঘন্টা বিদ্যুৎ ছিল না, আর প্রচন্ড গরম কাকে বলে। এইরকম যে অদ্ভুত একটা আবহাওয়া বাংলাদেশে, সেই আবহাওয়া রাজনীতির অঙ্গনেও চলছে। আপনার ইতিমধ্যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের একটি বক্তব্য শুনেছেন। তিনি বেশ ইঙ্গিত করে বলেছেন যে একটি দল যারা নিষিদ্ধ, যারা পালিয়ে গেছে, তাদের সঙ্গে সমঝোতা করছে। এখন প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা আসলে আপনি ফেলে দিতে পারেন না। প্রধানমন্ত্রী কখনোই ফালতু কথা বলবেন না। আর এমনিতেই যেটা হচ্ছে, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এদের যারা সদস্য, এই পরিবারের যারা সদস্য, সাধারণত ফালতু কথা বেশি একটা বলেন না, কথা কম বলেন, ইনক্লুডিং জামার রহমান কিংবা জামার রহমানের যে মা জুবাইদুর রহমান, এটি তো একেবারেই কথা বলেন না। তো সেই দিক থেকে যে কথাগুলো বলেন, সেই কথার মধ্যে গোয়েন্দা রিপোর্ট থাকে, সেই কথার মধ্যে দলীয় রিপোর্ট থাকে, নানা রকম আশঙ্কা থাকে, দেশি বিদেশি বন্ধু যারা রয়েছেন তাদের নানা রকম আগাম সতর্কতা থাকে। আদারওয়াইজ এই সকল পদে থেকে সাধারণত যারা একেবারে বাঁচাল, সিরিয়াসলি বাঁচাল, তারাও প্রতিপক্ষকে ঘিরে এভাবে টু দি পয়েন্টে কথা বলেন না। প্রধানমন্ত্রী যে ইঙ্গিতটা দিয়েছে, সেই ইঙ্গিতের মুদ্রা কথা হলো যে বাংলাদেশের একটি দল, আপনারা তো সবাই বুঝতে পারছেন সেই দলটি জামাত এবং এনসিপি, এতে কোনো সন্দেহ নেই। আর যাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যারা পালিয়ে গেছে, সাবেক স্বৈরাচার ইত্যাদি ইত্যাদি যেভাবে আপনি ডাকেন না কেন, সেটা দিল্লিতে শেখ হাসিনা। এখন শেখ হাসিনার সঙ্গে জামাতের কি সম্পর্ক হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, এবং এটাই রাজনীতির ম্যাথমেটিক্স। শেখ হাসিনার সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক হতে পারত বিএনপির, এবং বিএনপির সেই সম্পর্কটি হলে আওয়ামী লীগেরও অনেক উপকার হতো, বিএনপির উপকার হতো। কিন্তু সেই ট্রেনটি
মিস হয়ে গেছে। এখানে আওয়ামী লীগ যে কাজটি করেছে, তারা তাদের যে যোগাযোগ, সেই যোগাযোগটি সবার সঙ্গে রেখেছে। বিএনপির সঙ্গে রেখেছে, আবার জামাতের সঙ্গে রেখেছে, একেবারে প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে। আর সেটা আমরা দেখতে পেয়েছি এই নির্বাচনে, গত নির্বাচনে। এই নির্বাচনে আওয়ামী লীগের যারা ভোট, তারা ভোট কেন্দ্রে গেছে ভোটাররা, যেটা আমরা যারা পলিটিক্যাল অ্যানালিস্ট তারা অনেকে মনে করেছিলাম যে হয়তো ভোট তারা দেবেন না বা ভোট কেন্দ্রে যাবেন না। কিন্তু সকল প্রেডিকশনকে উল্টে দিয়ে আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল এবং একটি নির্বাচনমুখী দল, এবং যে কোনোভাবে তারা ভোট দিতে চায়, নির্বাচন করতে চায় এবং ভোটের মাঠে উপস্থিত থাকতে চায়, এটা এই বিরূপ একটা পরিস্থিতিও তারা প্রমাণ করে দিয়েছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে ম্যাটিকুলাসলি ডিজাইন করে আওয়ামী লীগকে দাঁড়িয়েছে, আওয়ামী লীগও খুব ম্যাটিকুলাস ডিজাইন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাঁড়িয়েছেন। এখানে তাদের এস আলম থিওরি কাজ করেছে, এখানে তাদের সামিট গ্রুপ কাজ করেছে, এখানে তাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো কাজ করেছে, এবং আমলাতন্ত্র, আওয়ামী লীগের যে আমলাতন্ত্র ব্যাপকভাবে কাজ করেছে। ফলে কি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে জামাত, তার সঙ্গে এনসিপি, আমেরিকার এবং ইউরোপীয় ইউনিয়নের যাকে বলা হয় দরাজ দিল সহযোগিতা, সবকিছু থাকা সত্ত্বেও আওয়ামী লীগের যে কূটকৌশল, সেই কূটকৌশলে ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে ফাঁদের মধ্যে, কুয়োর মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন। এগুলো এক, ইন ডিটেলস বলা যাবে না, কিন্তু এটা আপনারা জেনে রাখেন যে প্রতিটি পদে পদে ডক্টর মোহাম্মদ ইউনূস যা করেছেন, এটি কিভাবে জানা জানি হয় তার দুটো উদাহরণ দিই। মধ্যে একজন প্রভাবশালী মন্ত্রী দেশের বাইরে গেছেন। তো দেশের বাইরে যাওয়ার পর তিনি যে দেশে গেছেন, যে শহরে গেছেন, 3টি শহরে গেছেন। এই 3টি শহরে মন্ত্রী নামার আগে ওই শহরে আওয়ামী লীগের যারা নেতা, তাদেরকে টেলিফোন করে, তাদের নেতা, সেটা শেখ হাসিনা না কে এটা আমি বলবো না, টেলিফোন করে বলছে যে দেখো অমুক অমুক ফ্লাইটে নামছে, টেক কেয়ার, দেখো কি হয়। তাহলে বোঝার চেষ্টা করুন যে এখানে ভারতীয় র কিংবা বাংলাদেশে যে সকল সোর্স রয়েছে আওয়ামী লীগের, হাউ দে আর অ্যাক্টিং। আপনার কাছে কি মনে হয় পুলিশের যে সকল কুশীলব, মানে যাদেরকে শেখ হাসিনা খরচের খাতায় ফেলে দিয়েছে, তারা সবাই জেনে, আর শেখ হাসিনা যাদেরকে আপন করার জন্য লালন পালন করেছে এবং যাদের প্রতি তার নির্ভরতা ছিল, একেবারে তার পতনের মানে আরো 2-3 ঘন্টা পরে, অর্থাৎ শেখ হাসিনা যারা উনি চলে গেছেন ধরেন দুপুর 12টার সময়, কিন্তু পুলিশের বিভিন্ন ইউনিট অলমোস্ট বিকাল 3টা পর্যন্ত, 2024 সনের আগস্ট মাসের 5 তারিখের বিকাল 3টা পর্যন্ত যারা অ্যাকশনে ছিল। দেখেন তো এরকম একটা লোক, একটা সিঙ্গেল লোক ফ্রন্ট লাইনে যারা আছেন, বিপদে আছে কিনা? দেশের মধ্যে অনেকে বহাল আছেন, আর যারা খুবই একেবারে পরিচিত মুখ, তারা নিরাপদে ভারতে পালিয়ে আছেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।